নতুন করে বিপদের সংকেত পেল কম্পাস ও চৌধুরী পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান ও কম্পাস কোচিং সেন্টারে বসে সমস্ত স্টুডেন্টদের পড়াশোনা করাতে থাকে। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, সত্যিই কম্পাস, এভাবে চলতে থাকলে আমরা সত্যি খুব তাড়াতাড়ি সফল হব। ওই অভিজ্ঞান দত্তদেরকে দেখিয়ে দিতে পারবো যে আমরাও কিছু করতে পারি। আমাদের ফেলনা ভেবে উনি ভুল করেছে। এরপরে কম্পাস বলতে থাকে, চিন্তা করবেন না বিহান স্যার, সমস্ত কিছু হবে, করতেই হবে। কেন পারবো না আমরা? আমাদের পারতেই হবে। কোনোভাবেই আমরা হাল ছাড়বো না, কোনোভাবে হাল ছাড়বো না আমরা। যদি হালই ছেড়ে দিই তবে তো ওরা জেকে বসবে, তাই না? আর আমি সেটা চাই না, সেটা কিছুতেই চাই না। ওদের 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 আমরা কিছুতেই ছেড়ে দেব না। এ কথা শুনে তখন দেখা যাবে কম্পাস বলতে থাকে, শুনুন বিহান স্যার, আমরা আমরা অনেক তাড়াতাড়ি সফল হতে পারবো। আমার বিশ্বাস আমরা খুব শীঘ্রই সফলতার মুখ দেখতে পারবো। ওই অভিজ্ঞান দত্তরা বুঝতে পারবে যে ওরা আমাদের সঙ্গে টেক্কা দিতে এসে একদম ভালো কাজ করেনি, মোটেও ভালো কাজ করেনি ওরা। এরপরে বিহান বলতে থাকে, সত্যি সবাই যে এভাবে চলে আসবে, সবাই যে আমাদের কোচিং সেন্টারে চলে আসবে আমরা ভাবতেও পারিনি। আর তোমরাও তো চাইলে পরীক্ষার হলে বসতে পারো, তোমরাও তো পরীক্ষা দিতে পারো, তাই না কম্পাস? তোমার পরীক্ষা দেওয়াটাও তো ইম্পর্টেন্ট। তুমিও তো এখনো সেরকম কিছু হয়ে উঠতে পারোনি, তাই তো তোমাকে পড়তে হবে, পড়াশোনা তোমাকে মন দিতে হবে। কি তুমি পড়াশোনা করবে না? তখনই কম্পাস বলতে থাকে, আমি আমি এখন পড়াশোনা করার চেষ্টা করলে ঝামেলা হয়ে যাবে বিহান স্যার। আমি নিজে নিজে সমস্ত কিছু করে নিতে পারবো। আমাকে এখন কলেজে ভর্তি হওয়ার কথা বলবেন না প্লিজ। আমি আগে বাড়ির পরিস্থিতি ঠিক করি, তারপরে নিজের কথা ভাববো। আমি এখন নিজের কথাটা একদম ভাবছি না, আমার নিজের কথা ভাবার মতো কোনো সময় নেই। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, কিন্তু কিন্তু ভাবতে হবে তো কম্পাস, ভাবতে তো হবে। এভাবে চলতে থাকলে আর কতদিন বলো তো? এভাবে তো আর হয় না, তোমাকে তো পড়াশোনা করতে হবে। এদিকে দেখা যাবে প্রান্তিক ঘুমিয়ে পড়লে মোনালিসা খাবার নিয়ে এসে প্রান্তিককে বলতে থাকে, কি ব্যাপার প্রান্তিক বাবু, এভাবে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লেন যে? খাবার তো খেতে হবে, তাই না? এরকম করে না খেয়ে ঘুমালে শরীরটা তো বেশ খারাপ করবে। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না, কি যে করি কি যে বলি কোনোভাবে বুঝতে পারি না। আমি যে কোনোভাবেই লোকটাকে বোঝাতে পারি না যে আপনাকে খাবারগুলো টাইম টাইম খেতে হবে, কিন্তু উনি তো শুধু সবসময় সবসময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া নিয়েই ব্যস্ত, নিজের কথা তো একটা বারও ভাবে না। এ কথা শুনে তখন দেখা যাবে মোনালিসা প্রান্তিকের কাছে গিয়ে বসে। এরপরে প্রান্তিকের কাছে বসে বলতে থাকে, প্রান্তিক বাবু, শুনতে পাচ্ছেন? আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? তখনই দেখা যাবে প্রান্তিক কোনো সাড়া দেয় না। এরপরেই মোনালিসা বারবার ডাকতে থাকে। এরপরে দেখা যাবে হঠাৎই প্রান্তিক প্রান্তিক ঘুমের ঘোরে মোনালিসাকে জড়িয়ে ধরে। এটা দেখে অবাক হয়ে যায় মোনালিসা চুপ করে বসে থাকে আর মনে মনে বলতে থাকে, সত্যি ছেলেটা ছেলেটা অনেক অনেক ভালো, অনেক ভালো। আমি ওকে বুঝতে পারিনি, ওকে বোঝাটা আমার উচিত ছিল। কোনোভাবেই আমি বুঝতে পারিনি ওকে। যতই দূরে যেতে চাই ততই আরো কাছে এসে পড়ি। কোনোভাবে ওর থেকে দূরে যেতে পারি না, কেন যে পারি না এটাই বুঝতে পারি না। তাই ততই আরো মনে হয় কাছে আটকে পড়ি। কেন যে এরকমটা হয় এটা আমি বুঝতে পারি না। এদিকে দেখা যাবে ঋতুজা নিজের ঘরে এসে বলতে থাকে, অনেকদিন পরে ঘরটাতে এলাম, আর আর আমি আমি যে কতটা কষ্ট পেয়েছি তোদের বলে বোঝাতে পারবো না। আমাকে দিনের পর দিন ওখানে আটকে রাখা হতো, কোনোভাবে কারোর সঙ্গে কথা বলতে দিত না, কিচ্ছু করতে দিত না। আমি শুধু ওখানে ওখানে গুমড়ে গুমড়ে মরতাম। আমি ভাবতাম যে আমি হয়তো আর কখনো তোমাদের সঙ্গে দেখা করতে পারবো না, কখনো তোমাদের কাছে আসতে পারবো না। কিন্তু আমি আমি কখনো কল্পনা করতে পারিনি যে কম্পাস এভাবে এভাবে আমাকে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবে, আমাকে কম্পাস ফিরিয়ে নিয়ে আসবে। আমি তো একদম আশায় ছেড়ে দিয়েছিলাম। তখনই এ কথা শুনে দেখা যাবে পৃথা বলতে থাকে, দিদি, তুমি তো জানো তোমার মেয়ে তোমাকে কতটা ভালোবাসে। তোমার আর কেউ যদি তোমার খোঁজটা নাও বের করতে পারতো, কম্পাস অবশ্যই তোমার খোঁজ বের করতো। কোনোভাবেই কম্পাস তোমাকে অতলে হারিয়ে যেতে দিত না, এটা তো তুমি জানো, তাই না? তখনই ঋতুজা বলে, এটা আমার বিশ্বাস ছিল, ওকে আমি আগে থেকে হিন্ট দিয়ে গিয়েছিলাম, ওকে আমি বলে গিয়েছিলাম কম্পাস, তো যখন কোনো বিপদ হবে আমি একটা ছোড়া বলবো আর তুই বাকি লাইনটা বলবি। এছাড়া যদি যদি আমি বলতে না পারি তবে ভাববি কোনো একটা গন্ডগোল আছে। ওটা থেকে কম্পাস কম্পাস বুঝতে পেরেছে, আর অনুজার ব্যবহারেও কম্পাস বুঝতে পেরেছে, কিন্তু তোরা বুঝতে পারিসনি। এরপরে দেখা যাবে পৃথা বলতে থাকে, জানো দিদি ভাই, এ কারণেই তো যখনই আমরা প্রান্তিকের কথা বলছিলাম তখনই ওই মহিলা কেমন করে রিয়েক্ট করছিল, কেমন রেগে যাচ্ছিল, বলছিল প্রান্তিক কেন আসবে এখানে, প্রান্তিকের কি প্রয়োজন, প্রান্তিক কে? এরপরেই দেখা যাবে
এ কথা শুনে ঋতুজা অবাক হয়ে যায়। ঋতুজা বলতে থাকে, আর ছেলেটা আমাকে এত কষ্ট করে বাঁচালো আর এলো না, একবারও এখানে আসলো না, আমি তো ওর সঙ্গে দেখা করব, ওকে একটা ফোন কর না ছোট, আমি একটু ওর সঙ্গে কথা বলি। আর আমার জন্মদিনেও তো সেরকম করে কিছু করা হয়নি, তাই না? এরপরে দেখা যাবে ঋতুজা নিজে প্রান্তিককে ফোন করতে থাকে। ঋতুজা প্রান্তিককে ফোন করলে দেখা যাবে হঠাৎই প্রান্তিকের ঘুমের ঘোরে ফোনটা বাজতে থাকে। এরপরে প্রান্তিক ছিটকে ওঠে আর মোনালিসার কোলে নিজের মাথা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি এভাবে আমাকে নিয়ে আছো, বলবে না? এরপরে দেখা যাবে প্রান্তিক ফোনটা নিয়ে বলতে থাকে, হ্যাঁ বলুন, কে বলছেন? তখনই ওপাশ থেকে ঋতুজা বলতে থাকে, আমি তোমার ঋতুজা আন্টি বলছি। তখনই প্রান্তিক বলে, হ্যাঁ আন্টি বলুন, কি কি বলবেন? তখনই তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, প্লিজ প্রান্তিক, তুমি একবার আমাদের বাড়িতে এসো না, আমার জন্মদিনে তো এসেছিলে, কিন্তু কিন্তু সেদিন তো আর আমি ছিলাম না, তাই না? তাই বলছিলাম আজকে যদি আসতে, কিছু খাবার হতো, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতাম, অনেক মজা হতো। তখনই এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, দেখি, দেখা যাবে, যদি যেতে পারি তবে যাব। এ কথা শুনে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, দেখা যাবে না, এখন তোমাকে আসতে হবে, আমি তোমাকে দেখতে চাই প্রান্তিক, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে আমার, প্লিজ এসো না, আমি তোমাকে দেখতে চাইছি। তখন এই কথা শুনে দেখা যাবে মোহিনী মনে মনে বলতে থাকে, ওদের পরিবারে কত সুন্দর বন্ডিং, এখানে সত্যি আমাকে যে ওরা মেনে নিয়েছে, এটাই অনেক, আমি যে পরিবারের সঙ্গে থাকতে পেরেছি, এটাই অনেক, এটাই আমার ভাগ্য। এরপরে দেখা যাবে মোহিনী খাবার নিয়ে এসে বলতে থাকে, মা, আমি এই খাবারগুলো এখানে রাখছি, তুমি যে আমাকে খাইয়ে দিও। এরপরে দেখা যাবে ঋতুজা ফোনে প্রান্তিককে বলতে থাকে, তুমি মোনালিসাকে সঙ্গে করে চলে আসবে বাবা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। এই কথা শুনে প্রান্তিক বলতে থাকে, ঠিক আছে, আমি আসবো। এরপরে সবাই মিলে সবাই মিলে ঋতুজাকে বলতে থাকে, সত্যি দিদি ভাই, আমরা তো বুঝতেই পারিনি যে বার্থডেতে তুমি নয়, ওই ওই মহিলাটাই ছিল। এরপরে দেখা যাবে প্রান্তিক ফোন কেটে দিলে তখনই মোনালিসা মনে মনে বলতে থাকে, তার মানে প্রান্তিক বাবুকে ও বাড়ি থেকে নেমন্তন্ন করা হলো, আর প্রান্তিক বাবু ওখানে যাবে, আমাকেও নিশ্চয়ই যেতে বলবে। আর ওরা সত্যিই যদি প্রান্তিক বাবুর সঙ্গে ওদের কোনো রক্তের সম্পর্ক থাকে, তবে তো সেটা আমার জন্যই ভালো, কিন্তু ওখানে যে কম্পাস থাকবে, এটা কি আমি মেনে নিতে পারবো? এরপরে দেখা যাবে প্রান্তিক প্রান্তিক বলতে থাকে, মোনা, তুমি তুমি ফ্রেশ হয়েছো তো? এরপরে দেখা যাবে পৃথা বলতে থাকে, দিদি ভাই, তুমি তুমি জানো না আমরা কতটা কষ্ট পেয়েছিলাম, কতটা চিন্তিত হয়ে পড়েছিলাম, মহিলাটা এতটাই ধুরন্ধর যে আমরা কোনোভাবে মহিলাটাকে বুঝতেই পারিনি যে উনি এভাবে আমাদের সঙ্গে ছল করছে। এরপরে দেখা যাবে মোহিনীর হাত দেখে ফেলে পৃথা হঠাৎই মোহিনীর হাত দেখে বলতে থাকে, কি ব্যাপার মোহিনী, তোমার হাতে কি হয়েছে? হাতটা এরকম এরকম দাগ হয়ে আছে কিসে? তখনই দেখা যাবে মোহিনী কথা ঘুরিয়ে দেয়, বলতে থাকে, আসলে কখন থেকে রান্নাঘরে ঘোরাফেরা করছে, কখন কোথা থেকে লেগে গেছে আমি জানি না মা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, আসলে বুঝতে পারিনি, সেরকম কিছু নয়, তুমি এতটা এতটা চিন্তা করার কিছুই নেই। তখন এই বলে দেখা যাবে কথা ঘুরিয়ে সেখান থেকে মোহিনী চলে যায়। এদিকে দেখা যাবে সবাই কোচিং শেষ করে কম্পাসের পাওনা টাকা দিয়ে যেতে থাকে। এরপরে দেখা যাবে যে সেগুলো গুছিয়ে কম্পাসের হাতে দিয়ে বলতে থাকে, কম্পাস, আমার বিশ্বাস কোচিং সেন্টারটা খুব ভালোভাবেই চলবে, কোনোভাবে কোনো ঝামেলা হবে না, কোচিং সেন্টারটা চলতেই হবে, খুব ভালো করেই চলতে হবে, বুঝতে পেরেছিস? তখনই কম্পাস বলে, অবশ্যই, অবশ্যই তুই ঠিক বলেছিস, আমাদের কোচিং সেন্টারটা যে এত সুন্দরভাবে চলবে আমি কল্পনাও করতে পারিনি, সবাই যে এতটা জনপ্রিয়তা দেবে আমাদের, এটা আমি ভাবতেও পারিনি। তখনই দেখা যাবে জিৎ বলতে থাকে, কেন, দিতেই তো হতো, তাই না? সবাই মিলে আমাদের কোচিং সেন্টারে এসেছি, এটাই অনেক, আমরা অনেক খুশি হয়েছি। আমাদের কোচিং সেন্টারটা যদি এভাবে চলতে থাকে তবে আমরা ওই অভিজ্ঞান দত্তকে দেখিয়ে দিতে পারবো। এদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত ও মুক্তি দুজনেই কলেজে এসে দেখতে পাই পুরো কলেজ ফাঁকা, কলেজে কোথাও কেউ নেই। এটা দেখে দেখা যাবে প্রফেসরকে বলতে থাকে, কি ব্যাপার প্রফেসর, একটা একটা স্টুডেন্ট নেই, সবাই কোথায় গেছে? তখন এই কথা শুনে প্রফেসর বলতে থাকে, আসলে সবাই সবাই কম্পাস কোচিং সেন্টার আছে না, ওখানে গেছে। আসলে আসলে আমাদের একটা ইউনিক টেস্ট হয়েছিল, সেখান থেকে যারা যারা কম্পাস কোচিং সেন্টারের স্টুডেন্ট তারা সবাই খুব ভালো মার্কস পেয়ে পরীক্ষায় পাশ করে গেছে, সবারই অনেকটাই কমন পড়েছে, তাই ওরা ওরা সবাই কম্পাসের ওখানে চলে গেছে, ওখানে কম্পাস কোচিং সেন্টার থেকেই
ওরা পড়াশোনা করতে চাইছে, কিন্তু চিন্তা করবেন না, ওদের ডিগ্রি নিতে হলে তো আমাদের কাছে আসতেই হবে, তাই না? তাই আর আমরা সেটা নিয়ে মাথা ঘামাইনি। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় মুক্তি ও অভিজ্ঞান দত্ত। অভিজ্ঞান দত্ত বলতে থাকে, দেখতে পাচ্ছ মুক্তি, আর এই কম্পাসটা কি শুরু করে দিয়েছে। কম্পাস আর বিহান কোনোভাবে ওদের আটকানো যাচ্ছে না। এখন এখন কি উপায়ে ওদেরকে আটকাবো এটাই তো বুঝতে পারছি না। ওদেরকে যে করে হোক আটকাতে হবে, তা না হলে আমাদের নিজেদেরই বিপদ হয়ে যাবে। এরপরে মুক্তি বলতে থাকে, সত্যি অভিজ্ঞান বাবু, আমি বুঝতে পারছি না এদের কিভাবে আটকানো যায়, এদের কিভাবে আটকাবো। এভাবে যদি চলতে থাকে তবে তো আমাদের কলেজটা একদম একদম মাটির সঙ্গে মিশে যাবে, আর ওদের কোচিং সেন্টারটা ক্রমশ ক্রমশ বাড়তে থাকবে। ওদের কোচিং সেন্টার বাড়া মানে আমাদের আমাদের হারের আমাদের পরাজয়ের দিন চলে আসবে। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি আমি সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি কোনোভাবে কম্পাসদের জিততে দেব না। এরপরে দেখা যাবে সেখানে সেনাপতি এসে বলতে থাকে, তোমরা তো হাজার চেষ্টার পরেও কিছুই করতে পারছো না। আর ওদিকে দেখো কম্পাসরা কিছু না করতে চাইলে ওরাই ওরাই বারবার জিতে যাচ্ছে আর তোমাদের হারিয়ে দিচ্ছে। তোমরা তোমরা বারবার হেরে যাচ্ছ। তোমরা কি বুঝতে পারছো তোমাদের হারটা? এদিকে দেখা যাবে জিৎ জিৎ ও জিতের বন্ধুরা কম্পাস সবাই মিলে আমরা করব জয় গান গাইতে থাকে আর বলতে থাকে, আমাদেরই জয় হবে, অবশ্যই অবশ্যই আমাদের জয় হবে, আমরা জয় অর্জন করবই। এরপরে কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আমাদের এখন বাড়ি ফিরতে হবে, সবাই তো চলে গেল, তাই না? তখন বিহান বলে, হ্যাঁ, আজকের মতো শেষ, এখন বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আবার কাল সকালে শুরু। ঠিক তখনই কম্পাসের ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। বিহান বলতে থাকে, ফোনটা রিসিভ করো। কে ফোন করলো দেখতে হবে তো, তাই না? এরপরে দেখা যাবে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে থাকে, আপনারা সাবধানে থাকবেন, আপনাদের সামনে প্রচন্ড বিপদ, আপনার বিপদ, আপনার রিলেটিভ যারা যারা আছে সবার বিপদ, চৌধুরী পরিবারের বিপদ, এবং আপনার বাবা মা কি প্রান্তিক সহ সবারই বিপদ। কারণ কারণ আপনারা ওই অনুম্মার ডেরায় হাত দিয়ে খুব বড় ভুল করেছেন। অনুম্মা একা নয়, ওর মা অনেক বড় বড় মাথা আছে, যারা যারা অনেক বড় বড় র্যাকেটের সঙ্গে যুক্ত। আপনারা সাবধানে থাকবেন, এমন কোনো ভুল করবেন না যে যার কারণে আপনাদের ক্ষতি হতে পারে। এ কথা শুনে দেখা যাবে এদিকে প্রান্তিক মোনালিসাকে নিয়ে শপে আসে আর বলতে থাকে, তোমার যা যা প্রয়োজন, তোমার যা যা ঘর সাজানোর জন্য প্রয়োজন, তুমি সবটা কিনে নাও, আমার সমস্যা নেই, কিন্তু আমার সাধ্যের মধ্যে কিনো। তখনই মোনালিসা বলে, আমার রাগ ভাঙানোর জন্য এসব কিছু করছেন? তখনই প্রান্তিক বলে, না, সেরকম কিছু না, তোমার রাগ ভাঙানোর জন্য নয়, আসলে তুমি তো বলছিলে যে আমার আমার এই ঘরটা নাকি তোমার ভালো লাগে না, বিছানার চাদরগুলো কেমন কেমন ঝলসে গেছে, পর্দাগুলো জলজল করছে, তাই তোমার যেটা যেটা লাগে তুমি নিয়ে নাও, ঘরটা সাজিয়ে তোলো, তোমার মতো করে সাজিয়ে নাও। আসলে তুমি স্বাচ্ছন্দ্যতা বোধে থাকতে পছন্দ করো, তো তাই আমাদের পরিবেশটা তোমার পছন্দ হচ্ছে না, তাই তুমি নিজের মতো করে গুছিয়ে নিতে পারো, তোমার নিজের মতো করে তুমি গুছিয়ে নাও, কোনো কোনো বাধা নেই। তখনই মোনালিসা বলতে থাকে, আপনি আগে চাদর বের করুন তো। এরপরে দেখা যাবে দোকানে চাদর সহ সমস্ত কিছু বের করে দেয় আর মোনালিসা একটা একটা করে পছন্দ করতে থাকে। আর প্রান্তিক অবাক হয়ে মোনালিসার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, সত্যি সত্যি মেয়েটাকে এভাবে কিছু না কিছুর মধ্যে ব্যস্ত রাখতে হবে, তবে ও নিজের ভুলটা বুঝতে পারবে। ও বুঝতে পারবে যে এভাবে যদি ব্যস্ত থাকা যায় তবে জীবনটা কত সুন্দর। আর ও যেভাবে ওর দাদুর কথা মতো চলে নিজের জীবনটা উপভোগ করে, এতে কখনো শান্তি হয় না। এরপরে দেখা যাবে কম্পাস প্রান্তিককে ফোন করে বলতে থাকে, প্রান্তিকটা, এরকম একটি নাম্বার থেকে ফোন এসেছিল আর আমাদের হুমকি দিয়েছে। কথা শুনে অবাক হয়ে যায় প্রান্তিক।